গোলাম আজমের লেখা শেখ হাসিনার হিংস্র রাজনীতি বইয়ের এই পর্বে বিবেকহীন আওয়ামী নেতৃত্ব। শেখ হাসিনা একটি সর্বনাশা কীর্তি। নির্বাচনে কারচুপি কিভাবে হয়? এ হামলা নতুন নয়। প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তি প্রয়োগে এ ফ্যাসিবাদী বদভ্যাস আওয়ামী লীগের পুরনো ঐতিহ্য। 1994 সালের জুন মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ আমার নাগরিকত্ব বহাল করার পর চট্টগ্রামের লালদিঘি ময়দানের জামায়াতের সমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালালে জামায়াতের 2 জন শহীদ হন এবং শতাধিক আহত হন, আর সন্ত্রাসীদের 3 জন মারা যায়। 1970 সালের 18 জানুয়ারি পল্টন ময়দানে জামায়াতের জনসভায় আওয়ামী সন্ত্রাস গুন্ডারা হামলা চালায়। ময়দানের পশ্চিম গেট দিয়ে সভাস্থলে প্রবেশের চেষ্টা করলে 2 ঘন্টা পর্যন্ত স্বেচ্ছাসেবকগণ তাদেরকে প্রতিহত করতে সক্ষম হন। আমি সভাপতিত্ব করছিলাম। উপস্থিত পুলিশ বাহিনীকে আমি বারবার আহ্বান জানালাম যে হামলাকারীদের যেন হটিয়ে দেয়। বিলম্ব হলেও যখন পুলিশ গেটে অবস্থান নিল তখন আমি সরল বিশ্বাসে স্বেচ্ছাসেবকদেরকে গেট থেকে সরে আসার নির্দেশ দেই। ডিসি স্বয়ং সেখানে উপস্থিত। তিনি বিশ্বাসঘাতকতা করে সন্ত্রাসীদেরকে ভেতরে ঢোকার সুযোগ দিলে তারা যে তাণ্ডব চালালো, জীবনে যা দেখলাম 3য় খণ্ডের 97 পৃষ্ঠায় এর বিবরণ রয়েছে। ডিসি যে কাদিয়ানি হিসাবেই জামায়াতের চরম দুশ্মনের ভূমিকা পালন করেছেন সে কথা পরে জানা গেল। ওই হামলায় জামায়াতের 2 জন শহীদ হন। বিবেকহীন আওয়ামী নেতৃত্ব। 28 অক্টোবর 2006 জামায়াতের জনসভায় নৃশংস হামলার পাশবিক দৃশ্য টেলিভিশনের দেশে বিদেশে অনেকেই দেখেছেন। শুধু রাজনৈতিক বিদ্বেষ বশত আওয়ামী সন্ত্রাসীরা একজন নিরপরাধ মানুষকে লাঠি বৈঠা ও লগি দিয়ে অব্যাহতভাবে পিটিয়ে হত্যা করেছে। তাদেরকে নিহতের লাশের উপর দাঁড়িয়ে যেভাবে উল্লাস করতে দেখা গেছে, পৃথিবীতে এর নজির পাওয়া কঠিন। মানুষকে এমন যোগ্য নরপিশাচ হিসাবে গড়ে তোলার কৃতিত্ব শেখ হাসিনাকেই দিতে হয়। শেখ হাসিনা ও 14 দলীয় নেতারা নিশ্চয় টিভিতে এ দৃশ্য দেখেছেন। যদি তাদের বিবেক বলে কোনো সত্তা থাকতো তাহলে অবশ্যই তারা এর নিন্দা জানাতেন। নিজের সন্তানও যদি কোনো জঘন্য কাজ করে তাহলে পিতার বিবেক সন্তানকে শাস্তি দিতে বাধ্য করে। শেখ হাসিনা একটি সর্বনাশা কীর্তি। বিরোধী দলীয় নেত্রী হিসাবে তার নেতৃত্বে তথাকথিত সংস্কার আন্দোলন একটি সর্বনাশা কীর্তি সংযোজন করল। গণতন্ত্র হত্যা তো তার পিতারই আদর্শ। লগি বৈঠা দিয়ে তো সে আদর্শের অনুসরণী করেই বিচারপতি KM হাসানকে সরে দাঁড়াতে বাধ্য করা হলো। তিনি না হয় 25 বছর আগে বিএনপি করার অপরাধে দোষী, কিন্তু বিচারপতি MA আজিজ তো কোনো দল করতেন বলে অভিযোগ নেই। তবুও একই কায়দায় দফায় দফায় অবরোধ ও লগি বৈঠার হুমকি দিয়ে তাকে পদত্যাগ করাতে ব্যর্থ হয়ে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। সুপ্রিম কোর্টে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার অধিকারী, সংবিধান রক্ষার শেষ ভরসায় সুপ্রিম কোর্ট। যদি সুপ্রিম কোর্টের বিচারপতিগণকে এভাবে রাজনৈতিক সন্ত্রাসের শিকারে পরিণত করে লাঞ্ছিত করা হয় তাহলে ভবিষ্যতে কোনো বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক দায়িত্ব পালন করতে সম্মত হবেন না। ফলে কেয়ারটেকার সরকার পদ্ধতিটির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শেখ হাসিনা এই সর্বনাশটি কি করতে চাচ্ছেন? অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ফর্মুলাই কেয়ারটেকার সরকার। শেখ মুজিব 1973 সালে সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 293টি দখল করেন। জিয়াউর রহমান গণতন্ত্র বহাল করলেও 1979 সালে নির্বাচনে তার দলের 2/3 আসন নিশ্চিত করেন। এর মানে পার্থক্য থাকলেও ওই দুটো নির্বাচন মোটেও নিরপেক্ষ ছিল না। নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তার ফর্মুলা হিসাবে জামায়াতে ইসলামী কেয়ারটেকার সরকারের প্রস্তাব পেশ করে। স্বৈরশাসক এরশাদের সাথে 1984 সালের এপ্রিলে আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় জোট ও বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট এবং জামায়াতে ইসলামী সংলাপ অনুষ্ঠিত হয়।
জামায়াত ওই সংলাপে উভয় জোটকে পরামর্শ দিয়েছিল যে যাতে 15+7 জামায়াতের মোট 23 দল একসাথে সংলাপে কেয়ারটেকার সরকার ফর্মুলা পেশ করে। উভয় জোট এ প্রস্তাবে সম্মত হলে ওই বছরই স্বৈরশাসন থেকে মুক্তি পাওয়া সম্ভব হতো। যা হোক, বিলম্ব হলেও 1990 সালে সকল দল এ বিষয়ে একমত হওয়ায় স্বৈরশাসন খতম হলো এবং কর্মরত প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের পরিচালনায় দেশে প্রথম নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচারপতি শাহাবুদ্দিনের ওই সুনামের কারণেই শেখ হাসিনা 1996 সালে ক্ষমতাসীন হয়ে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। 2001 সালে নির্বাচন অনুষ্ঠানের জন্য শেখ হাসিনা জনাব M.A. সাইদ নামক গোপালগঞ্জের এক আমলাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি লতিফুর রহমান কেয়ারটেকার সরকারের প্রধান হন। শেখ হাসিনা নির্বাচনে পরাজিত হয়ে কেয়ারটেকার সরকার প্রধান তার নির্বাচিত প্রেসিডেন্ট ও নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নির্বাচনে স্থূল কারচুপির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে অত্যন্ত অশালীন উক্তি করেন। এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নির্বাচনে শেখ হাসিনা বিজয়ী হওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো রাষ্ট্রপতি, কেয়ারটেকার সরকার প্রধান ও নির্বাচন কমিশনকে তিনি মেনে নেবেন না। এর জন্য তিনি লগি বৈঠা নিয়ে অবরোধ করতেই থাকবেন। 1991, 96 ও 2001 সালে নির্বাচন কেয়ারটেকার সরকারের পরিচালনায় নিরপেক্ষ ও অবাধ হয়েছে বলে দেশের ও বিদেশের সকল পর্যবেক্ষক, এমনকি আওয়ামী লীগ ছাড়া দেশের সকল রাজনৈতিক দলই স্বীকার করেছে। এ পদ্ধতিকে অকার্যকর করে শেখ হাসিনা নির্বাচন পদ্ধতিকেই বানচাল করতে চাচ্ছেন। বারবার তিনি ঘোষণা করছেন তার দাবি না মানলে বাংলার মাটিতে তিনি নির্বাচন হতেই দেবেন না। তার দাপটের ভাষা শুনলে মনে হয় তিনিই এদেশের মালিক, তার খুঁটির গোড়া কোথায় জানি না। 28 অক্টোবর 2006 তিনি যে পশু শক্তির মহড়া দেখালেন, সেটাই যদি তার শক্তির উৎস হয়ে থাকে তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন। সেদিন তিনি যে শক্তি জামায়াতের বিরুদ্ধে প্রয়োগ করেছেন তা বিএনপির ওপর প্রয়োগ করার হিম্মত করেননি। সেদিন কোনো সরকার ছিল না, সেদিন সরকারি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। নির্বাচন কমিশনারদের উপর এত ক্ষিপ্ত কেন? প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শেখ হাসিনা এত ক্ষেপা কেন? তিনি কোনো দলের সাথে সম্পৃক্ত বলে কোনো অভিযোগও এ পর্যন্ত কেউ করেননি। 2001 সালে শেখ হাসিনার আমলে যে ভোটার তালিকা তৈরি হয়েছিল তাতে বিরাট সংখ্যক ভুয়া ভোটার ছিল বলে ব্যাপক অভিযোগ রয়েছে। প্রতি 5 বছর পর পর নির্বাচন হয়। এ সময় এর মধ্যে অনেক লোক নতুন ভোটার হওয়ার বয়সে পৌঁছে মৃত্যুর কারণে অনেক লোক তালিকা থেকে বাদ পড়ার কথা। পুরাতন তালিকায় ভুয়া ভোটার থাকলে নতুন তালিকায় তারাও বাদ পড়বে। তাই আগের সকল নির্বাচনের সময় যেমন নতুন ভোটার তালিকা তৈরি করা হয়েছে, 2007 সালের নির্বাচনের জন্য নতুন তালিকা তৈরি করা প্রধান নির্বাচন কমিশনারের প্রয়োজন মনে করেছেন। এটাই তার প্রধান অপরাধ। আওয়ামী আইনজীবীরা হাইকোর্টে মামলা করে ভোটার তালিকা হালনাগাদ করার পক্ষে রায় পেলেন। ওই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে মামলা করে। আপিল বিভাগ ওই রায় বহাল রাখায় নির্বাচন কমিশন নতুন তালিকা বাতিল করে হালনাগাদ তালিকা তৈরি করে। এ সত্ত্বেও শেখ হাসিনা নির্বাচন কমিশনকে ক্ষমা করতে রাজি নন। তার আমলে প্রণীত ভোটার তালিকা প্রথমে মেনে নিতে অসম্মত হওয়ার অপরাধ শেখ হাসিনার নিকট অমার্জনীয়, তাই তাকে অপসারণ করতেই হবে। নির্বাচনে কারচুপি কিভাবে হয়? আমাদের দেশে শেখ মুজিব, জিয়াউর রহমান ও এরশাদের আমলে বিভিন্ন মাত্রায় নির্বাচনে কারচুপি হয়েছে। শেখ মুজিবের আমলে পাইকারি হারে, জিয়ার আমলে নিম্ন হারে এবং এরশাদের আমলে উচ্চ হারে কারচুপি হয়েছে। কিভাবে কারচুপি হয়? ভোট কেন্দ্রে ভোটদান সম্পন্ন হলে কেন্দ্রে ভোট গণনার সময়ও কারচুপি করে একজনের ভোট আরেকজন হিসাবে যোগ করতে পারে। সব প্রার্থীর এজেন্ট সেখানে হাজির থাকলে এমনটা করা সম্ভব নাও হতে পারে। সকল ভোট কেন্দ্র থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোটের তালিকা রিটার্নিং অফিসারের অফিসে জমা হলে সেখানে সকল তালিকার যোগফল করা হয়।
সেখানে রিটার্নিং অফিসার ও গণনাকারীদের যোগসাজশে কারচুপি হতে পারে। প্রকৃতপক্ষে এটাই হয়ে থাকে। রিটার্নিং অফিসার থেকে ভোটারদের যোগফল ঘোষণা করার পরও উপরের চাপে ব্যালট বাক্স রদবদল করার ফলাফল পাল্টে দেওয়ার নজির 1988 সাল পর্যন্ত নির্বাচনে কম বেশি পাওয়া যায়। দলীয় সরকারের আমলে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের চাপে রিটার্নিং অফিসাররা চাকরি রক্ষার প্রয়োজনে নির্বাচনী ফলাফল কর্তাদের মর্জি অনুযায়ী বদলে দিতে বাধ্য হন। এ দুর্নীতিমূলক জঘন্য কারচুপি থেকে নির্বাচনকে রক্ষার প্রয়োজনে নির্দলীয় অরাজনৈতিক কেয়ারটেকার সরকারের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। বিগত 3টি নির্বাচনে রিটার্নিং অফিসাররা তো করেননি, কারণ কেয়ারটেকার সরকার নিরপেক্ষ ও নির্দলীয় থাকায় উপর থেকে কোনো চাপ প্রয়োগ করা হয়নি। নির্বাচন কমিশনারগণ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। তাদের পক্ষ থেকে রিটার্নিং অফিসারদের ওপর চাপ প্রয়োগ করে নির্বাচনী ফলাফল বদলে দেওয়ার কোনো নজির নেই। এ জাতীয় কাজ দলীয় সরকারই করতে পারে। এখানে তাদের রাজনৈতিক স্বার্থ থাকতে পারে না। এ পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার পরিচালক ও নির্বাচন কমিশনের উপর কারচুপির আশঙ্কা করা সম্পূর্ণ অমূলক ও অবাস্তব। বিচারপতি KM হাসান ও বিচারপতি MA আজিজের পরিচালনায় ওই জাতীয় কারচুপির সম্ভাবনা আছে বলে মনে করা একেবারেই অযৌক্তিক। 2001 সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, কেয়ারটেকার সরকার প্রধান বিচারপতি লতিফুর রহমান এবং প্রধান নির্বাচন কমিশনার MA সাইদ এবং পুলিশ প্রধান ও সেনাপ্রধান রিটার্নিং অফিসারদেরকে চাপ দিয়ে শেখ হাসিনাকে হারিয়ে দিয়েছেন বলে সুনির্দিষ্ট কোনো অভিযোগ শেখ হাসিনা দাঁড় করাতে পারেননি। এ সত্ত্বেও তার পরাজয়ের জন্য উপরিউক্ত সম্মানিত 5 জনের বিরুদ্ধেই শেখ হাসিনা অত্যন্ত অশালীন ভাষায় বক্তব্য রেখেছেন। 2004 সালের 4 জানুয়ারি বিচারপতি শাহাবুদ্দিনের প্রদত্ত বিবৃতি, গত কয়েক মাস ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন রাজনীতিবিদ এবং কয়েকজন কলম লেখক প্রায়শ আমার সম্পর্কে অসত্য তথ্য এবং বক্তব্য দিয়ে চলেছেন। এসব বক্তব্যের সার কথা হলো অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পরিকল্পিতভাবে ব্যাপক কারচুপির মাধ্যমে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছে, আর এর পেছনে আমারও হাত রয়েছে। আমার আদর্শ ও নীতিবোধ নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে। এসব বিকৃত ও উস্কানিমূলক বক্তব্যের জবাব দেওয়ার ইচ্ছা আমার হয়নি। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু শালীনতা বর্জিত বক্তব্য এবং একজন কলাম লেখকের বক্তব্যে চরম মিথ্যাচার করা হয়েছে বলে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। শেখ হাসিনার বক্তব্য নিম্নরূপ: 1. প্রেসিডেন্ট বাঙালি জনগণের সঙ্গে বেইমানি করেছেন। 2. প্রেসিডেন্ট নির্বাচনে বিশেষ উদ্দেশ্য নিয়ে সামরিক বাহিনী নামিয়েছেন। প্রেসিডেন্ট জনগণের সঙ্গে বেইমানি করেছেন বলে শেখ হাসিনা ঠিক কী বোঝাতে চেয়েছেন তা আমার কাছে স্পষ্ট হয়নি। তিনি বা তার 2-1 অনুসারী আগেও বলেছেন আমি বিশ্বাসঘাতকতা করেছি, আমাকে তারা বিশ্বাস করে প্রেসিডেন্ট বানিয়েছিলেন, কিন্তু আমি মুনাফিকি করেছি। আমি এমন কোনো মুচলেখা দিয়ে প্রেসিডেন্ট হইনি যে নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কয়েকদিন আগে শেখ হাসিনা বঙ্গভবনে আমাকে বলেছিলেন আমি প্রেসিডেন্ট ছিলাম বলেই তারা পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকতে পেরেছেন। নির্বাচনে হেরে যাওয়ার পরই তার বক্তব্য সম্পূর্ণ পাল্টে গেল। আমি হয়ে গেলাম বিশ্বাসঘাতক। হেরে যাওয়ার পর তারা আমাকে নির্বাচন বাতিল করে প্রেসিডেন্টের অধীনে পুনরায় নির্বাচন করার অনুরোধ করেন। আমি তাতে রাজি হইনি। সব কিছু তাদের মনের মতো হলে আমি দেবতুল্য, না হলে নরাধম। নির্বাচনের কিছুদিন আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সারা দেশে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। এর পেছনে তারা বিশেষ উদ্দেশ্য অনুসন্ধান করেছেন, অথচ এই সামরিক বাহিনীর প্রধানকে শেখ হাসিনাই মনোনীত করেছেন। সেনাপ্রধান তার সঙ্গে একই জনসভায় বলেছেন যে তিনি রাজাকারদের নির্মূল করবেন। তাহলে এটা কি বিশ্বাসযোগ্য যে সেই সেনাপ্রধানের নেতৃত্বে সেনাবাহিনীর পর বিজয়ী দলকে নির্বাচনে জিতিয়ে দিয়েছে? নির্বাচনে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী কাজ করেছে, তার বিশেষ কোনো ক্ষমতা দেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে নির্বাচনের 10 থেকে 12 দিন আগে প্রধান উপদেষ্টা সেনাবাহিনী নিয়োগের জন্য আমাকে অনুরোধ করেন
এবং তিনি এ কথা উল্লেখ করেন যে 1991 ও 1996 সালের নির্বাচনেও সেনাবাহিনী নিয়োগ করা হয়েছিল। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা এবং জয় পরাজয়ের কারণ নির্ণয় করা কঠিন নয়। এত বেশি দেশি বিদেশি পর্যবেক্ষক এবং জনগণ যারা ভোট দিয়েছেন তারা কারচুপির অভিযোগ করছেন না। শুধু এক এক দর্শী রাজনৈতিকবিদ এবং কলাম লেখক যেভাবে অগভীর ও অর্থহীন ব্যাখ্যা করে চলেছেন তার স্বেচ্ছাচারের পর্যায়ে পৌঁছেছে। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার স্বার্থে এ ধরনের প্রচারণা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। অধ্যাপক গোলাম আজমের লেখা শেখ হাসিনার হিংস্র রাজনীতি বইয়ের অডিও বুকটি নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।